তো ওয়েলকাম প্রিয় স্টুডেন্টস, আমি অপূর্ব সরকার আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, ক্লাস 10-এর যে ক্লাসটি হচ্ছে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ অভিব্যক্তি চ্যাপ্টারের, অর্থাৎ 4 নম্বর যে চ্যাপ্টার রয়েছে অভিব্যক্তি চ্যাপ্টারের আজকে আমাদের 6 নম্বর ক্লাস, অর্থাৎ পার্ট 6 ক্লাস। এর আগে আমরা এই চ্যাপ্টারের সমস্ত রকম বিষয় আমরা পড়েছি, যেমন হচ্ছে এই জীবনের উৎপত্তি, মিলার উরের পরীক্ষা, ল্যামার্কবাদ, ডারউইনবাদ এবং তার সঙ্গে সঙ্গে ঘোড়ার বিবর্তন ব্যাপারে। আজকের যে ক্লাসটি সেটা রয়েছে অভিব্যক্তির সপক্ষে আরও এক ধরনের প্রমাণ, যেটাকে বলা হচ্ছে কি তুলনামূলক সারির স্থান। এই তুলনামূলক সারির স্থানে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ ব্যাপারে। তো অবশ্যই তোমাদের ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি। শুরু থেকে শেষ অবধি দেখবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা ক্লাসগুলো শেয়ার করবে, সবাইকে দেখাবে, সবাইকে জানাবে এবং সাবস্ক্রাইব করতে বলবে প্রত্যেককেই। তো আজকের এই ক্লাস তোমাদের জন্য শুধুমাত্র রয়েছে সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ বিষয়ে। তো কী জিনিস কী আছে কী নেই, কোন জিনিস দেখব, কোন জিনিস দেখব না, কোন জিনিস পড়ব, কোন জিনিস করব না, এই সব কিছু তোমাদের এই একটি ক্লাসেই শেষ। একটি ক্লাস, একমাত্র এই ক্লাসে তোমাদের আর এই বিষয় নিয়ে আশা করছি আর কোনো সমস্যা কোনো দিন হবে না। এবং শেষ অবধি প্রত্যেককেই রিকোয়েস্ট থাকছে শেষ অবধি তোমরা ক্লাসটি দেখবে, শুনবে, বুঝবে এবং অবশ্যই ভালো খারাপ আমাকে অবশ্যই জানাতে পারো যে কোনো সময় কমেন্টে কিংবা হোয়াটসঅ্যাপে কল করে, মেসেজ করে, যে কোনো সময়। তো চলো শুরু করি আজকের এই ক্লাস, যেটাকে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গ ব্যাপারে। আচ্ছা, সমসংস্থ অঙ্গ মানেটা কি? সমসংস্থ অঙ্গ মানেটা বুঝতে গেলে আমাদের এই শব্দটাকে আগে ভাঙতে হবে। সমসংস্থ কথার মানে কি? দেখো, সম মানে হচ্ছে কি একই রকম। সম কথার অর্থ হচ্ছে একই রকম। সম কথার অর্থ হচ্ছে একই রকম। আর সংস্থ, সংস্থ কথা অর্থ হচ্ছে কি? সংস্থ কথা অর্থ হচ্ছে গঠন। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যার গঠন হচ্ছে, অর্থাৎ কিছু জীব আছে আমাদের পরিবেশে যাদের কোনো অঙ্গের কি হচ্ছে, তার এমনি বাইরে থেকে তার গঠন আকৃতি একই রকম না লাগলেও তাদের যে অস্থির গঠন আছে, অস্থিদের সজ্জা, অস্থিদের গঠন আর হাড়ের যে গঠন রয়েছে, সে হাড়ের গঠনগুলো কিন্তু প্রায় বা অনেকগুলো প্রাণীতে সেম সেম দেখা যায়। অর্থাৎ হাড়ের আকার আকৃতি নয়, হাড়ের যে গঠনটা রয়েছে, পরপর যে হাড়ের গঠন রয়েছে, অস্থির গঠন রয়েছে, সে অস্থির কথা বলা হচ্ছে এইখানে। অর্থাৎ যে সকল জীবেদের মধ্যে অস্থির বা কোনো একটা অঙ্গের কি হচ্ছে গঠনগত গঠন আর উৎপত্তি একই রকম থাকে, কিন্তু তাদের কাজগুলি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, তো সেই রকম অঙ্গকে বলা হয় সমসংস্থ অঙ্গ। কি বলা হয়? সমসংস্থ অঙ্গ। তো সমসংস্থ অঙ্গ কেন হচ্ছে? তো সমসংস্থ অঙ্গের কী কী বিষয় রয়েছে আর কী কী বিষয় জানবো, দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। তো সমসংস্থ অঙ্গ, যেখানে সম মানে আমরা কি পেলাম একই রকম, এবং সংস্থ মানে হচ্ছে গঠন। অর্থাৎ যেসব অঙ্গের গঠন ও উৎপত্তি একই, কিন্তু কাজ আলাদা। ঠিক আছে? তো যেসব অঙ্গের, অর্থাৎ অনেকগুলো প্রাণী আছে যাদের অঙ্গের কি হচ্ছে গঠন উৎপত্তি একই রকম, কিন্তু তাদের কাজ আলাদা, তাদের অঙ্গগুলোকে বলা হয় কি? তাদের সমসংস্থ অঙ্গ। সমসংস্থ অঙ্গ বলা হয়। যেমন আমরা বলতে পারি কি, যেমন তিমির ফ্লিপার, চিতাবাঘের অগ্রপদ, পাখির যে ডানা, বাদুড়ের ডানা,
এবং শেষে হচ্ছে মানুষের হাত। কি হচ্ছে শেষে? মানুষের হাত। এই হচ্ছে আমাদের উদাহরণ। এবার কি বিষয়টা কি দেখো, তিমির ফ্লিপার কি? তিমি হচ্ছে একটা সামুদ্রিক মাছ, ঠিক আছে? মানে আমাদের পৃথিবীতে এখন অবধি এই বর্তমানে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে তিমি, বা যাকে ইংলিশে বলা হচ্ছে হোয়েল। তো এই তিমির যে পাখনা হয়, জলে থাকে, মাছ প্রজাতির জলে থাকার কারণে এদের সাঁতার কাটতে হয়, এবং সাঁতার কাটার জন্য এদের পাখনা রয়েছে, এবং সেই পাখনাকেই নাম দেওয়া হয়েছে ফ্লিপার, ঠিক আছে? অর্থাৎ তিমি মাছের যে পাখনা সেটাকেই বলা হচ্ছে ফ্লিপার। এবং তার সঙ্গে চিতাও যে বাঘ রয়েছে, বাঘের প্রজাতির চিতাবাঘ রয়েছে, তাদের যে অগ্রপথ সামনের পা সেটার যে গঠন, পাখির যে ডানা আছে তার গঠন, আমি পাশে একটি চিত্র আমি দিয়ে দিচ্ছি। এই চিত্রতে প্রত্যেকটা তোমরা অস্থির যে গঠন রয়েছে পরপর পরপর লেখা রয়েছে বা ছবিটি আঁকা রয়েছে, সেই ছবিটি তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটার অঙ্গের কী রকম অস্থির গঠনগুলো রয়েছে আর না রয়েছে, ঠিক আছে? তাহলে অগ্রপথ পাখির ডানার আছে, বাদুড়ের ডানা, এবং মানুষের যে হাত, এই মানুষের হাত, অর্থাৎ এতগুলো যে প্রাণী রয়েছে তাদের এই সমস্ত যে অঙ্গ রয়েছে, অর্থাৎ কার কার কোন কোন অঙ্গ বলেছে? তিমির ফ্লিপার বলেছে, চিতাবাঘের সামনের পা মানে অগ্রপথ, পাখির ডানা বলেছে, বাদুড়ের ডানা, মানুষের হাত। এই সমস্ত যে অঙ্গ রয়েছে এদের অঙ্গের যে অস্থির গঠন আছে, অস্থিদের যে সজ্জা রয়েছে সেটা কিন্তু একই রকম, কিন্তু এদের বিভিন্ন পরিবেশে বাস করার জন্য এদের গঠন অর্থাৎ অঙ্গের যে কাজ রয়েছে সেই কাজটা কিন্তু আলাদা। কি বললাম? এদের অস্থির যে গঠন রয়েছে, হাড়ের যে গঠন রয়েছে, হাড়ের যে গঠন রয়েছে সেই গঠন কিন্তু একই, কিন্তু এই সমস্ত প্রাণীতে এক জায়গায় বাস করে না, একই রকমভাবে চলাফেরাও করে না, একই রকম জীবনযাপনও নেই। যেমন মানুষ কী করে? মানুষের হাত বা মানুষেরা উড়তে পারে না, কিন্তু পাখিরা তার ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়াতে পারে। বাদুড়েরাও তাই, তার ডানার সাহায্যে আকাশে উড়ে বেড়াতে পারে। চিতাবাঘের অগ্রপথ, তারা প্রচুর পরিমাণে দৌড়াতে বা স্পিডে দৌড়াতে পারে, এবং তিমির ফ্লিপার জলে সাঁতার কাটতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা প্রাণী কিন্তু নিজস্ব একটা পরিবেশে বাস করছে, নিজস্ব পরিবেশে বাস করে নিজের যেসব অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলোর ব্যবহারও আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ কাজগুলো আলাদা রয়েছে। তো কাজগুলো বিভিন্ন পরিবেশে থাকার ফলে হয়েছে, এবং কাজগুলো বিভিন্ন পরিবেশে থাকার ফলে সে অঙ্গগুলোর কিন্তু কী হয়েছে? কাজ আলাদা হয়েছে, কিন্তু এদের ধরা হয় গঠন উৎপত্তি একই। এবার এখান থেকে একটা কথা আসে, যেমন ধরো যে প্রত্যেকটা প্রাণীতে যে হাড়ের গঠন রয়েছে আমাদের হাতের মতোই। কেমন? আমাদের যে হাত রয়েছে, এই যে কাঁধ রয়েছে, ঘাড় রয়েছে, ঘাড় থেকে কনুই পর্যন্ত, যে এই যে হাড় আছে, এই জায়গাতে যে হাড় রয়েছে, এই হাড়টাকে নাম দেওয়া হয়েছে কি? হিউমেরাস, ঠিক আছে? অর্থাৎ কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় সেটাকে বলা হচ্ছে কি? হিউমেরাস। এই হিউমেরাস যে হাড় সেটা তিমিতেও পাওয়া যায়, চিতাবাঘেও রয়েছে, পাখিতেও রয়েছে, বাদুড়েও রয়েছে, আর মানুষে তো রয়েছেই হিউমেরাস। 2 নম্বর যে হাড় রয়েছে, ঠিক আছে? 1 নম্বর এটা হলো, 2 নম্বর যে হাড়, অর্থাৎ আমাদের ক্ষেত্রে হচ্ছে কনুই থেকে কবজি পর্যন্ত 2টা হাড় রয়েছে বা 2টা অস্থি রয়েছে, যার একটাকে বলা হয় আলনা, আর একটাকে বলা হয় রেডিয়াস। তো আলনা ও রেডিয়াস হচ্ছে, এই আলনা রেডিয়াস নামক যে হাড় বা অস্থি, এটা মানুষেও রয়েছে, পাখিতেও রয়েছে, তিমিতেও রয়েছে, এবং আর কোথায় কোথায় রয়েছে? বাদুড়েও আছে এবং চিতাবাঘেও আছে। বোঝা গেল কথা? এই যে সমস্ত হাড়, হিউমেরাস নামক হাড়, এটা এই 5টি যে প্রাণী লেখা রয়েছে, তিমি, চিতাবাঘ, পাখি, বাদুড়, মানুষ, এই সব কটাতেই রয়েছে। তাছাড়া আলনা রেডিয়াস যেভাবে রয়েছে, এই রকম জায়গাতে দুটো পাশাপাশি যে হাড় আলনা রেডিয়াস, এই আলনা রেডিয়াস অন্যান্য প্রাণীতেও রয়েছে, তিমি, ফ্লিপার, চিতাবাঘের অগ্রপথ সেখানেও পাওয়া যায়। তার সঙ্গে যে 3 নম্বর যে হাড় রয়েছে, যেটা আমাদের কবজিতে রয়েছে এই জায়গাতে, এরকমভাবে একটা জায়গাতে বাকি প্রাণীদেরও কিন্তু অস্থি বা হাড় দেখতে পাওয়া যায়, যেটাকে নাম দেওয়া হয়েছে কর্পাল বা কর্পালস, ঠিক আছে? তো কর্পালস কোথায়? কবজিতে, এই জায়গাতে। তো পাখিদেরও আছে, তিমিদেরও পাওয়া যায়, ঠিক আছে? পাশের ছবি তোমরা দেখে নেবে, কতগুলি অস্থির নাম লেখা রয়েছে। 4 নম্বর যেটা রয়েছে আমাদের হাতের তালুতে, এই যে এই কবজি থেকে হাতের তালু পর্যন্ত কোথায় রয়েছে? কবজি থেকে হাতের প্রত্যেকটা আঙুলের দিকে কি হচ্ছে? একটা একটা করে হাড় যাচ্ছে, ঠিক আছে? এইখানে উল্টো দিকে তোমরা এই হাড়গুলো ভালো করে বুঝতে পারবে, এদিক থেকে কিন্তু বুঝতে পারছো না, এখান থেকে কিন্তু হাড়গুলো ভালো করে বুঝতে পারছো। তাহলে উল্টো দিকে দেখো, একটা একটা করে হাড় কিন্তু প্রত্যেকটা
কী যাচ্ছে, আঙুলের দিকে যাচ্ছে, 5টে আঙুলের দিকে 5টে হাড় যাচ্ছে। এই যে হাড় বা অস্থিগুলোকে নাম দেওয়া হয়েছে মেটাকার্পালস। ঠিক আছে, মেটাকার্পালস। এবং প্রত্যেকটা আঙুলে, এই যে আঙুলে যে অনেকগুলো হাড় আছে, এই যে ভাঙা ভাঙা যাচ্ছে, এই প্রত্যেকটা যে আঙুল রয়েছে, এই ভাঙা অংশগুলো, এই প্রত্যেকটা আঙুল এর হাড়ের নাম দিয়েছে ফ্যালাঞ্জেস। কী নাম দিয়েছে? ফ্যালাঞ্জেস। তাহলে দেখতেই পাচ্ছি আমরা যে প্রাণীতে বা যে মানুষ ছাড়া বাকি যে সমস্ত প্রাণীর নাম লেখা রয়েছে, তিমি, চিতাবাঘ, পাখি, বাদুড়, মানুষ, এই সব কটাতে কিন্তু এই 5 রকম হাড় রয়েছে তাদের এই বিশেষ অঙ্গতে। কোথায়? তিমির ফ্লিপারেও এই 5টি অস্থির পাওয়া যায়, 5 প্রকারের অস্থি পাওয়া যায়। চিতাবাঘের অগ্রপদে সেখানেও 5 প্রকারের অস্থি পাওয়া যায়। পাখির ডানা সেখানেও 5 প্রকার অস্থি রয়েছে। বাদুড়ের ডানা সেখানেও 5 প্রকার অস্থি রয়েছে। বোঝা গেল কথা? তাই 5 প্রকার অস্থির সমস্ত প্রাণীতে দেখা যায়। তাই এদের অ্যাকচুয়াল যে গঠনগুলো, মানে যে আকার আকৃতি, সেটা সেম নেই, কিন্তু যে গঠনগুলো রয়েছে, পরপর সজ্জারীতি যে রয়েছে, এই সজ্জারীতি কিন্তু পরপর একই রকম রয়েছে এই 5 প্রকার প্রাণীর মধ্যে। এই জন্য এদের প্রাণী বা এদের যে অঙ্গগুলো রয়েছে, এদের পরস্পরকে সমসমস্ত অঙ্গ বলা হয়। এদের অঙ্গগুলোকে পরস্পরকে সমসমস্ত অঙ্গ বলা হয়ে থাকে এবং এদের কাজ আলাদা হয় কিন্তু গঠন উৎপত্তি একই হয়। বারবার করে বলছি, এদের কাজ আলাদা হয়, গঠন উৎপত্তি একই হয়। এই একই হওয়ার কারণগুলো কী কী? অর্থাৎ যেসব উদ্ভিদের এই যে সমস্ত অঙ্গ তৈরি হয়, সেই বা যেসব উদ্ভিদ বা প্রাণী, ঠিক আছে, উদ্ভিদে এখন যায়নি, প্রাণীতে রয়েছে, তো যেসব প্রাণীতে সমস্ত অঙ্গ তৈরি হয়, এই সমস্ত অঙ্গ তৈরি হওয়ার জন্যে এক প্রকারের ঘটনা যেটা তৈরি হচ্ছে বা ঘটনার নাম রয়েছে, সেই সমস্ত অঙ্গ তৈরি হওয়ার জন্য এই ঘটনাকে নাম দেওয়া হয়েছে কি? হোমোলজি। ঠিক আছে, এদের হোমোলজির ঘটনা কি রয়েছে? হোমোলজি। তাহলে হোমোলজি কী জিনিস? হোমোলজি হচ্ছে যে সমস্ত অঙ্গ তৈরি হওয়ার যে ঘটনা বা সৃষ্টি হওয়ার যে ঘটনা, সেটাকে নাম দেওয়া হয়েছে হোমোলজি। এবার এই সমস্ত অঙ্গ তৈরি হলো কেন, এটা একটু ভালো করে বোঝো। সমস্ত অঙ্গ তৈরি হলো কেন? তো সমস্ত অঙ্গ তৈরি হওয়ার কারণ হচ্ছে, দেখো, প্রাচীনকালে বা এই সমস্ত প্রাণীদের যে উদ্বংশীয় জীব, মানে প্রাচীনকালে যে জীবগুলো রয়েছে, প্রাচীনকালের জীব ধরা হচ্ছে একখানাই জীব ছিল বা একই প্রজাতির জীব ছিল, একই প্রজাতির জীব ছিল। ঠিক আছে, এই একই প্রজাতির জীবগুলো থেকে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে এবং সেই পরিবর্তনগুলি আসার যে একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে পরিবেশ এর বসবাস। অর্থাৎ জীবেদের মধ্যে অল্প অল্প কিছু পরিবর্তন তো আসছেই। এটা অভিব্যক্তিতে আমরা শুরু থেকে শেষ অবধি দেখছি যে কি সরলতম জীব থেকে জটিলতম জীবের উৎপত্তি হচ্ছে। তো সরলতম জীব থেকে যে জটিলতম জীবের উৎপত্তি হচ্ছে, সেই জটিলতম জীবের উৎপত্তি হতে হতে এই একটা সরলতম জীব, যেটা একই প্রজাতির আছে, একই ধরনের অনেকগুলো ধরনের হতে পারে, একই প্রজাতির আছে। ঠিক আছে, তা সেই একই প্রজাতির জীব থেকেই নানান ধরনের বিভিন্ন কাজের ভিত্তিতে এই জীবেদের বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন পরিবেশে বসবাসের উপযোগী হতে হয়। অর্থাৎ বিভিন্ন রকম পরিবেশ থেকে বিভিন্ন রকম পরিবেশে বসবাসের কারণে এদের অঙ্গের কাজের পরিবর্তন হতে শুরু করে। কিন্তু এসব প্রাণী থেকে যে নতুন যে প্রাণীগুলো এলো, এই নতুন প্রাণীদের তাদের যে অস্থির সজ্জারীতি, সেটা কিন্তু একই রকমই থেকে যায়। ঠিক আছে, তাহলে এই একই রকম বা একই প্রজাতির প্রাণী থেকে বা একই উদ্বংশীয় জীব থেকে নানান জীবের সৃষ্টি হয়েছে বা নানান রকম প্রজাতির প্রাণী, এটা বিভিন্ন রকম প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রজাতির প্রাণীর সৃষ্টি, বিভিন্ন প্রজাতির প্রাণীর সৃষ্টি হয়েছে এই জায়গাতে। অর্থাৎ এখান থেকে তাহলে মনে রাখবে, যদি এরকম হয় যে একই উদ্বংশীয় জীব থেকে, যদি এরকম হয় কোনো এক ক্ষেত্রে বা কোনো এক অভিব্যক্তিতে, যে একই উদ্বংশীয় জীব থেকে একই উদ্বংশীয় মানে বারবার করে বললাম যে প্রাচীন প্রাণীগুলো রয়েছে। ঠিক আছে, তো প্রাচীন প্রাণীতে বা প্রাচীন প্রাণীগুলো থেকে যদি বিভিন্ন রকম প্রাণীর বা কাজের ভিত্তিতে সৃষ্টি হয়, তাহলে সেই রকম ধরনের অভিব্যক্তিকে বলা হবে কি? অপসারী অভিব্যক্তি। কি বলা হবে? অপসারী অভিব্যক্তি। কি নাম পেলাম তাহলে? অভিব্যক্তির একটি প্রকারভেদ পেয়ে গেলাম, কি? অপসারী অভিব্যক্তি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই তিমির ফ্লিপার আর মানুষের হাত কোন ধরনের অভিব্যক্তির উদাহরণ?
তখন বলতে হবে অপসারী অভিব্যক্তির উদাহরণ, অপসারী অভিব্যক্তির উদাহরণ। আর যদি তিমির ফ্লিপারের সঙ্গে বাদুড়ের ডানা বলে, চিতাবাঘের অগ্রপথ বলে, তাহলে কোন প্রকার ঘটনাকে দেখাচ্ছে বা কোন প্রকার বা হোমোলজি অঙ্গ তৈরি হচ্ছে কোন প্রকার অঙ্গের জন্য, সেটা হচ্ছে সমস্ত অঙ্গের জন্য। তাহলে অপসারী যে অভিব্যক্তি, সেইখানে চলে আসি আবার যে অপসারী অভিব্যক্তি তাহলে কী বলা হচ্ছে, এই জায়গাটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, যে একই জায়গা বা একই উদ্বংশীয় জীব থেকে বিভিন্ন প্রকারের বা বিভিন্ন প্রজাতির জীবের যে সৃষ্টি, যে বিভিন্ন প্রজাতির জীবের সৃষ্টি হচ্ছে, সেই রকম অভিব্যক্তিকে বলা হচ্ছে কি অপসারী অভিব্যক্তি, বা ইংলিশে বলা হয় ডাইভার্জেন্ট এভলিউশন। কি বলা হয়? ডাইভার্জেন্ট এভলিউশন, ডাইভার্জেন্ট এভলিউশন। তাহলে ডাইভার্জেন্ট এভলিউশন কি? তো ডাইভার্জেন্ট এভলিউশন বা অপসারী অভিব্যক্তি কী জিনিস? তাহলে অপসারী অভিব্যক্তি হচ্ছে যে একই উদ্বংশীয় জীব থেকে বিভিন্ন প্রজাতির প্রাণীর যে উৎপত্তি হওয়ার যে ঘটনা বা যে প্রকার অভিব্যক্তির কারণে হয়, সেটাকেই বলা হচ্ছে অপসারী অভিব্যক্তি। এরকমই প্রাণীর যে উদাহরণ আমরা পড়লাম, ঠিক আছে, ঠিক সেরকমই এখানে কিছু উদ্ভিদের উদাহরণও রয়েছে, সেই উদাহরণগুলোও করতে হবে। তাহলে উদ্ভিদের উদাহরণে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো, উদ্ভিদের কিছু উদাহরণ, সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখবে উদ্ভিদ এর উদাহরণ। তাহলে উদ্ভিদের এরকম কি উদাহরণ আছে যারা একই প্রজাতি থেকে উৎপত্তি হয়েছে কিন্তু তাদের কাজগুলো আলাদা? যেমন ধরে নাও আঙ্গুর লতার আকর্ষ, হ্যাঁ, মটর গাছের আকর্ষ বলতে পারি আমরা। তাহলে কি বলতে পারি? একটি হচ্ছে আঙ্গুর লতার আকর্ষ, কিংবা আঙ্গুর লতার আকর্ষ, কিংবা হচ্ছে বা আমরা বলতে পারি বেলের শাখা কণ্টক, অর্থাৎ বেল গাছে যে কাটা হয়, বেল গাছের গাছে, ঠিক আছে, যে কাটা হয়, বেলের শাখা কণ্টক রয়েছে, বেলের শাখা কণ্টক রয়েছে। তাছাড়া রয়েছে আমরা বলতে পারি বুলবিল বলে একটি গাছ, ফণিমনসার যে পর্ণকাণ্ড, আদার যে গ্রন্থিকাণ্ড, প্রত্যেকেই হচ্ছে কি পরিবর্তিত এক প্রকারের কাণ্ড, কিন্তু এদের কাজ আলাদা। তাহলে কী কী আমরা উদাহরণ পেলাম? বেলের শাখাকণ্টক, ফণিমনসার পর্ণকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড। বেলের শাখাকণ্টক, তারপর আমরা বলতে পারি ফণিমনসার পর্ণকাণ্ড, এবং বেলের এবং হচ্ছে আদার গ্রন্থি কাণ্ড, আদার হচ্ছে গ্রন্থিকাণ্ড। আচ্ছা, একটা বিষয় তোমাদের বলে দিই, আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর উদ্ভাবন করেছি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ ভিডিও প্লে করার সময় আমার যে নামগুলো দেখবে, কোন টপিকটা ক্লাস হচ্ছে না হচ্ছে, তার ওইখানটা যদি ক্লিক করো তোমরা নিচের দিকে অনেকগুলো তথ্য পাবে, অনেকগুলো কথা লেখা আছে। সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে আমার আগের ক্লাসের যে লিঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি দিয়ে রাখবো। অবশ্যই তোমরা দেখে নেবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা ক্লাস করছো, যাদের ক্লাসের দরকার, যারা ক্লাসের প্রয়োজন, তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ একদম খোলা সবার জন্য, সবাই জয়েন করতে পারো। তাহলে এখন এই যে বিষয়টা, যে গ্রন্থিকাণ্ড, আদার, বেলের শাখাকণ্টক, ফণিমনসার পর্ণকাণ্ড, ঠিক আছে, এই সমস্ত কিছু কি? এই সমস্ত কিছু হচ্ছে একই প্রজাতির থেকে, অর্থাৎ এদের হচ্ছে কোন জিনিসটা রূপান্তর হয়েছে? এদের শাখাগুলো বা পাতাগুলো রূপান্তর হয়েছে তাদের বিশেষ বিশেষ অঙ্গতে। যেমন ফণিমনসার যে কাঁটা হয়, ফণিমনসা হোক বা ক্যাকটাস জাতীয় যে গাছগুলো রয়েছে, বা ঘৃতকুমারী গাছ বলতে পারি, তাদের যে কাঁটাগুলো হয়, সেই কাঁটাগুলো পাতা ছিল এক সময়, সে পাতা রূপান্তর হয়েছে। বেলের শাখাকণ্টকে তাই বলা হচ্ছে, পাতা থেকে রূপান্তর হয়েছে। এবং আদার যে গ্রন্থিকাণ্ড, সেটাও বলা হচ্ছে যে কি এদের আদার যে গ্রন্থিকাণ্ড, সেটাও কি হচ্ছে এদের পাতার রূপান্তর রয়েছে। ঠিক, কিন্তু এদের যে কাজ, যদি আমরা কাজ দেখতে যাই, কাজগুলি হচ্ছে আলাদা। তা কী কাজ? কাজগুলিও মনে রাখবে। বেলের শাখাকণ্টক, এর কাজ কি? বেলের যে শাখাকণ্টক রয়েছে, এর প্রথম কাজ হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করা। বেলের যে শাখাকণ্টক রয়েছে আত্মরক্ষায়, এরও মোটামুটি কি হচ্ছে
আত্মরক্ষা বলতে পারি, কিংবা আমরা বলতে পারি শালক সংশ্লেষে সাহায্য করা। ঠিক আছে, শালক সংশ্লেষ, ফণী মনসা যে পর্ণকাণ্ড, তার কাজ হচ্ছে শালক সংশ্লেষ, শালক সংশ্লেষে সাহায্য করবে। ঠিক আছে, বেলে শাখাকণ্ঠ কী করবে? আত্মরক্ষা করবে, আত্মরক্ষায় সাহায্য করবে। আর আদার গ্রন্থিকাণ্ড এর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। তাহলে দেখতে পাচ্ছি আমরা এদের কাজগুলি হচ্ছে আলাদা, কাজগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু এদের যে গঠন অর্থাৎ বেলের শাখাকণ্ঠ, ফণীমনসার পর্ণকাণ্ড, আদার গ্রন্থিকাণ্ড, এই সব কিছুই হচ্ছে পাতা থেকে রূপান্তরিত হওয়া গঠন, পাতা থেকে রূপান্তরিত হওয়া গঠন, কিন্তু এদের কাজগুলি হয়ে গেছে আলাদা। তাহলে আমরা এখান থেকে সহজে বলতে পারি যে এগুলো একই প্রজাতি থেকে উৎপত্তি বা একই উদ্বংশ জীব থেকে এসেছে, তবে কাজের ভিত্তিতে এরা আলাদা হয়ে গেছে, কাজের ভিত্তিতে এদের আলাদা আলাদা আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো সমস্ত অঙ্গ, এর বিষয়ে এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়ার দরকারই নেই। ঠিক আছে, যদি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে এরপরে এর বাইরে তোমাদের পড়ার কোনো দরকারই পড়বে না। আর যত কথাগুলো আমি বললাম, এই সমস্ত কথা যদি তোমরা মাথায় রাখতে পারো, শুনতে পারো, এবং প্রয়োজন নেই এর চেয়ে আর বেশি কিছু দেখার। তো চলো এরপরে যে আমরা বিষয়টা পড়বো সেটা হলো সমবৃত্তীয় অঙ্গ ব্যাপারে। যদি কারো লেখার প্রয়োজন পড়ে যে এই জিনিসগুলো তোমরা লিখবে, তো অবশ্যই তোমাদেরকে আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, বা ভিডিওটা থামিয়ে তোমরা কিন্তু এই জিনিসগুলো একটা খাতায় নোট করে রাখতে পারো, যে জিনিসটা কী কী রয়েছে, কী কী উদাহরণ রয়েছে, কী কী বিষয় রয়েছে। ঠিক আছে, তো এইবার যে বিষয়টা পড়বো আমরা সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ ব্যাপারে। ঠিক আছে, সমবৃত্তীয় অঙ্গ কী জিনিস, সমবৃত্তীয় অঙ্গ কাকে বলছে? তার নামের মধ্যে এটাকেও আমরা নামের মধ্যে ভাঙবো। কি বলেছে? সমবৃত্তীয় অঙ্গ, তাই না? সমবৃত্তীয় অঙ্গ, এই সমবৃত্তীয় অঙ্গ কী জিনিস? তো সমবৃত্তীয় অঙ্গ হচ্ছে যার সম মানে হচ্ছে একই রকম, যার সম মানে হচ্ছে কি আবারও একই রকম, একই রকম, আর বৃত্তি মানে হচ্ছে কাজ, বৃত্তি মানে কাজ। তাহলে এদের পয়েন্টের মানেটা কি পেলাম? যে সমবৃত্তীয় অঙ্গ বলা হচ্ছে, এই পয়েন্টের মানেটা কি পেলাম? এই পয়েন্টের মানে পেলাম যাদের বা যে সকল অঙ্গের কাজ হচ্ছে একই রকম, কাজ থাকবে একই, আর গঠন আর উৎপত্তি হবে আলাদা। ঠিক আছে, অর্থাৎ এটা হলো সমসংস্থের পুরোপুরি উল্টো বিষয়, সমসমস্ত অঙ্গের পুরোপুরি কি উল্টো বিষয়। তাহলে আমরা সংজ্ঞায় লিখতেই পারি যে যেসব অঙ্গের কি, যেসব অঙ্গের কি বলেছে, কাজ একই রকম কিন্তু গঠন ও উৎপত্তি আলাদা। ঠিক আছে, কিন্তু গঠন উৎপত্তি আলাদা, তাদের বলা হয়, তাদের বলা হয় কি, তাদের বলা হয় সমবৃত্তীয় অঙ্গ, তাদের বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি পাখির ডানা এখানেও আসবে, এখানেও পাখির ডানা মনে রাখতে হবে। পতঙ্গের ডানা আমাদের আলাদা করে মনে রাখার দরকার পড়ে এখানে বেশি করে, পতঙ্গের ডানা। আর আমরা মনে রাখবো বাদুড়ের ডানা, অর্থাৎ যাদের ডানা ডানা নামগুলো পাচ্ছি তাদের আমাদের মনে রাখতে হবে বাদুড়ের ডানা। এবার যদি আমরা দেখতে যাই পাখির ডানা আর বাদুড়ের ডানা, পাখির ডানা আর বাদুড়ের ডানা এর আগেও তো পড়লাম, পাখির ডানায় আর বাদুড়ের ডানায় অস্থি রয়েছে ডানাতে, ডানায় কি রয়েছে? হাড়, এই হাড়ের নাম পড়লাম 5টে, হিউমেরাস,
আলনা রেডিয়াস কি কর্পালস, মেটাকর্পালস, ফ্যালাঞ্জেস। কী কী পেলাম? হিউমেরাস, এই জায়গা হচ্ছে আমাদের কি হিউমেরাস, হিউমেরাস, আলনা রেডিয়াস, এই কবজিতে হচ্ছে ঠিক একই রকমই রয়েছে পাখিতেও কিন্তু, ঠিক আছে, একই রকম কিন্তু পাখিতেও রয়েছে। তাহলে এই হিউমেরাস, আলনা রেডিয়াস, এখানে আমরা পেলাম কর্পালস, এটা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে মেটাকর্পালস, আর আঙুলে রয়েছে কি ফ্যালাঞ্জেস, আঙুলে কি রয়েছে ফ্যালাঞ্জেস, ঠিক আছে। এই যে এই পাখি আর বাদুড়ে তো এই অঙ্গগুলো রয়েছে, মানে এই অস্থি রয়েছে, এবং পাখির যে ডানা যদি আমরা একটু আরও ভালো করে দেখি, একদম বাইরে কি দেখতে পাওয়া যায়, একেবারে বাইরে এদের পালক রয়েছে, পালকের ভেতরে রয়েছে ত্বক, চামড়া, তার ভিতরে আছে অস্থি, ঠিক আছে, যার নার্ভ বা আর কিছু রয়েছে। এবার পতঙ্গের যে ডানা, এই পতঙ্গের ডানায় কিন্তু কোনো প্রকারের অস্থি বা হাড় দেখতে পাওয়া যায় না। কি দেখতে পাওয়া যায় না? অস্থি বা হাড় দেখতে পাওয়া যায় না। তাহলে এদের যে ডানা সেটা কাইটিন দিয়ে এক প্রকারের প্রোটিন দ্বারা তৈরি, কাইটিন নির্মিত। এদের কি রয়েছে? কাইটিন নির্মিত এক প্রকারের প্রোটিন জাতীয় উপাদান দিয়ে তৈরি। এদের কোনো অস্থি নেই, এদের কোনো পালক নেই, ঠিক আছে, এদের পালকও নেই। কাদের? পতঙ্গদের কোনো পালকও নেই, কোনো অস্থি নেই। কি রয়েছে? পুরো ডানাটা পতঙ্গ, যেমন ধরে নাও ফড়িং আছে, প্রজাপতি আছে, মশা মাছি, এগুলোও বলতে পারি আমরা। তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অস্থি পালক কিছু নেই, তাদের শুধুমাত্র রয়েছে পুরো ডানাটা এক প্রকার কাইটিন নামক একটি প্রোটিন জাতীয় উপাদান দিয়ে সৃষ্টি। আর বাদুড়ের ডানায় কি রয়েছে? বাদুড়ের ডানা অস্থি তো রয়েছেই, আর একেবারে বাইরে চামড়া রয়েছে, যেটাকে নাম দেওয়া হয়েছে প্যাটাজিয়াম। তো প্যাটাজিয়াম নামক যে ত্বক বা চামড়া কাদের পাওয়া যায়? প্যাটাজিয়াম নামক ত্বক বা চামড়া পাওয়া যায় বাদুড়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? বাদুড়ের ক্ষেত্রে, ঠিক আছে। তাই বাদুড়ের ক্ষেত্রে অস্থি হাড় রয়েছেই, তার সঙ্গে প্যাটাজিয়াম রয়েছে বাইরে থেকে একদম, এদের পালক হয় না, প্যাটাজিয়ামই রয়েছে। এদের কাইটিন রয়েছে, যে পালক দিয়ে ঢাকা, এবং ভেতরে অস্থি আর চামড়া এসব কিছুও রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এদের প্রত্যেকটা প্রাণীতে কিন্তু একই রকমের উপাদান একদম হুবহু নেই, কিন্তু যদি দেখি যে পাখিরা ডানার সাহায্যে উড়ে বেড়ায়, পতঙ্গরা ডানার সাহায্যে উড়ে বেড়ায়, আর বাদুড়রা ডানার সাহায্যে উড়ে বেড়ায়, তাই না? তাহলে এদের গঠন কি হলো? গঠন আর উৎপত্তি হচ্ছে আলাদা, কিন্তু এদের কাজটা হচ্ছে সেম, কাজ হচ্ছে সেম, তাহলে কাজ একই। তাহলে কাজ যদি একই হয় আর গঠন উৎপত্তি আলাদা হয়, তাহলে সেইটা অঙ্গ বা সেই প্রকার অঙ্গকে আমরা কী নাম দিয়েছি? সেই প্রকার অঙ্গের নাম দিয়েছি আমরা সমবৃত্তীয় অঙ্গ। তো সমবৃত্তীয় অঙ্গ কখন বলা হবে? যখন বিভিন্ন জীবেদের যদি আমরা অঙ্গের পর্যবেক্ষণ করি, অঙ্গের পর্যালোচনা করি, তাহলে যদি দেখা যায় যে বিভিন্ন প্রাণীতে বিভিন্ন বা সেম অঙ্গের, একই অঙ্গের কাজ হচ্ছে একই, কিন্তু গঠন উৎপত্তি আলাদা, গঠন উৎপত্তি আলাদা, তাহলে সেই রকম অঙ্গকে বলা হবে সমবৃত্তীয় অঙ্গ। কি বলা হবে? সমবৃত্তীয় অঙ্গ। তাহলে সমবৃত্তীয় অঙ্গ যে ঘটনার জন্য হচ্ছে, সমবৃত্তীয় অঙ্গ যে ঘটনার কারণে সৃষ্টি হচ্ছে, সেটাকে নাম দেওয়া হয়েছে কি? সেইটাকে নাম দেওয়া হয়েছে অ্যানালগি। কি নাম দেওয়া হয়েছে? অ্যানালগি। এবার যেহেতু আমরা দেখতে পেলাম যে এই সকল জীব, পাখির ডানা, পাখিরা, পতঙ্গরা, বাদুড়রা, কাজটা কিন্তু সেম আছে, কিন্তু গঠন উৎপত্তি আলাদা। তাহলে বলা হয় যে এদের যে উদ্বংশীয় জীব ছিল, তাই না, এদের যে উদ্বংশীয় জীব, বিভিন্ন প্রকার জীব থেকে, বিভিন্ন প্রকারের বা বিভিন্ন প্রজাতির জীব থেকে এরা একই প্রজাতির মধ্যে আসার ঘটনা দেখতে পাওয়া যায়। একই প্রজাতির মধ্যে, অর্থাৎ পক্ষী শ্রেণী বা খেচর শ্রেণী, এইরকমভাবে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির জীব থেকে, তাহলে এদের উদ্বংশীয় জীবটা কি হচ্ছে? বিভিন্ন প্রজাতির ছিল। উদ্বংশীয় যে জীব সেটা কি? বিভিন্ন প্রজাতির ছিল। তো বিভিন্ন প্রজাতির জীব থেকে যদি একই প্রজাতির, অর্থাৎ একই প্রজাতির বা একই রকম কাজ সম্পন্ন জীবের আবির্ভাব ঘটে, তাহলে সেই রকম অভিব্যক্তিকে বলা হবে কি? অভিসারী অভিব্যক্তি। তাহলে এই যে ঘটনা, এটাকে নাম দেওয়া হয়েছে অভিসারী অভিব্যক্তি। তাহলে অভিসারী অভিব্যক্তি কখন বলবো আমরা? যখন বিভিন্ন প্রকার বা বিভিন্ন প্রজাতির প্রাণী থেকে একই প্রজাতির প্রাণী, একই
প্রজাতি বা একই কাজ বিশিষ্ট প্রজাতির প্রাণীদের সৃষ্টি হবে, সেই রকম জীবকে বলা হবে কি বলা হবে? সেই রকম জীবকে বলা হবে বা সেরকম জীবের সৃষ্টির অভিব্যক্তিকে বলা হবে বা বিবর্তনকে বলা হবে কি? অভিসারী অভিব্যক্তি। কি বলা হবে? অভিসারী অভিব্যক্তি। এইখানেও কিছু উদাহরণ আমরা দেখতে পাবো। এখানে কিছু বিশেষ বিশেষ উদাহরণ দেখতে পাবো। সেটা হচ্ছে যেমন প্রাণীর উদাহরণ তো আমরা দেখলাম, তবে যদি উদ্ভিদের উদাহরণ দেখতে চাই তখন আমাদের বলতে হবে যে মটর গাছের আকর্ষ আর ঝুমকো লতার আকর্ষ। মটর গাছের আকর্ষ আর হচ্ছে ঝুমকো লতা। উদাহরণ, উদ্ভিদের উদাহরণ যদি আমরা দেখতে যাই, উদ্ভিদের উদাহরণ উদাহরণে যেটা আমাদের পড়তে হবে সেটা হলো মটরের আকর্ষ। ঠিক আছে, আর বলতে পারি আমরা ঝুমকো লতার আকর্ষ। আর বলতে পারি আঙ্গুরের আকর্ষ। এবার বিষয় হচ্ছে এই আকর্ষ কি, এদের গঠন প্রতি এদের যে আকর্ষ জিনিসটা কি? একটি মটর গাছে দেখবে, একটা মটর গাছ রয়েছে, মটর গাছের এই সাইড থেকে বা এই সমস্ত রকম লতানো যে গাছ রয়েছে তার সাইড থেকে একটা গঠন দেখতে পাওয়া যায়, ঠিক এরকম করে স্প্রিংয়ের মতো গঠন রয়েছে। এই স্প্রিংয়ের মতো গঠনটাকে নাম দেওয়া হয় কি? আকর্ষ। ঠিক আছে, এই স্প্রিংয়ের মতো যে গঠন রয়েছে এটাকে নাম দেওয়া হয়েছে আকর্ষ। ঠিক আছে, এই রকমভাবে বৃদ্ধি পায়। এবং আকর্ষের যে কাজ সেটা কিন্তু একই রকম। প্রত্যেকের কাজ হচ্ছে কোনো কিছুকে ধরে, ঠিক আছে, যেমন এদের পাশে যদি একটা কঞ্চি থাকে তাহলে এই কঞ্চিকে তারা ধরে পুরো গাছটা লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে। বোঝা গেল কথা? অর্থাৎ একে বলা হচ্ছে আহরণে সাহায্য করবে। অর্থাৎ আহরণে প্রত্যেকটা উদ্ভিদই আরোহণের জন্য, ঠিক আছে, আরোহণের জন্য তাদের এই বিশেষ অঙ্গটার কাজে লাগাচ্ছে। কিন্তু এদের যদি আমরা পর্যালোচনা করি যে এই আকর্ষণগুলো কী থেকে উৎপত্তি হয়েছে, তাহলে উৎপত্তির যে গঠন সেটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাবো। উৎপত্তির যে গঠনটা কিন্তু আমরা সেটা ভিন্ন ভিন্ন দেখতে পাবো। যেমন আঙ্গুরলতার আকর্ষ, আঙ্গুরের যে আকর্ষ সেটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, রূপান্তরিত কাণ্ড, কাণ্ড থেকে রূপান্তর হয়েছে, কাণ্ডর রূপান্তর অর্থাৎ কাণ্ডের পরিবর্তন হয়ে, কাণ্ড পরিবর্তন হয়ে তৈরি করেছে কিসের? আকর্ষের। যদি আমরা মটরের আকর্ষ আমরা বলি তাহলে সেটা হচ্ছে রূপান্তরিত পাতা। রূপান্তরিত কি? পাতা রূপান্তর হয়েছে, পাতার রূপান্তর হয়েছে, পাতা রূপান্তর হয়ে, পাতার রূপান্তর হয়ে তৈরি করেছে কিসের? আকর্ষের। তাহলে এই যে আকর্ষগুলো রয়েছে, যা ঝুমকলতার যে আকর্ষ সেটাও এক প্রকারের যে গঠন বা কাজ রয়েছে। তো কাজগুলি প্রত্যেকের একই। কাজ কি? প্রত্যেকের কাজ হচ্ছে আরোহণে সাহায্য করা। আরোহণে কি করা? আরোহণে প্রত্যেকে হচ্ছে আরোহণে সাহায্য করবে। তাহলে আরোহণে সাহায্য করছে কিন্তু এদের গঠন পদ্ধতি কি? সেম রয়েছে, তাই না? তাহলে এরকম যে ঘটনা যেটা সমবৃত্তি অঙ্গতে আমরা দেখতে পাই। তো সমবৃত্তি অঙ্গ ব্যাপারে এবং সমস্ত অঙ্গ ব্যাপারে আমাদের আর বিশেষ কিছু জানার সেরকম নেই। তাহলে সমসমস্ত এবং সমবৃত্তীয় যে অঙ্গ রয়েছে, সমসমস্ত এবং সমবৃত্তীয় যে অঙ্গ রয়েছে সেই অঙ্গ বিষয় যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো তোমাদের এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, এই জিনিসগুলোই তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপরে তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো নিষ্ক্রিয় অঙ্গ এবং ভ্রূণতত্ত্ব বিষয়। আজকের ক্লাস এখানেই শেষ।